একটা গ্রামে শেখর নামের একটা 22 বছরের ছেলে ছিল। শেখর পড়ালেখাতে খুব ভালো ছিল, কিন্তু শেখরের মা বাবা খুব গরিব ছিল। শেখরের যখন কলেজ যাওয়ার সময় হলো, তো ওর বাবা কমল প্রসাদ নিজের ছেলে শেখরকে বলল, বাবা, আমরা যত পারি আমি তোমাকে পড়াশোনা করেছি বটে, কিন্তু আর আমরা তোমাকে পড়াতে পারবো না। কিন্তু কেন বাবা? আপনি তো জানেনই যে কলেজে যাওয়া আমার একটা স্বপ্ন। আমি পড়াশোনা করে আমি বড় মানুষ হতে চাই। শেখরের কথা শুনে শেখরের মা অনিতা মমতা ভরা নজরে শেখরের দিকে তাকিয়ে বলল, প্রত্যেক বাবা মা এটাই চায় বাবা, যে ওদের সন্তান বড় হয়ে ভালো কলেজে যাক, আর সে যেন তার বাবা মায়ের অনেক নাম উজ্জ্বল করে। কিন্তু তুমি তো জানোই, তোমার বাবা মজদুরি করে তোমাকে এত অবধি পৌঁছেছে। কলেজের ফিস উনি এখন আর ওঠাতে পারবেন না। কোনো ব্যাপার না মা, আমি বাবার কষ্টটা বুঝতে পারি। আমি জানি যে বাবা এক এক পয়সা জমা করে আমাকে ইন্টারটা করিয়েছে, কিন্তু এখন আমি বড় হয়ে গিয়েছি। আমি এতটা শিক্ষিত তো হয়েই গেছি যে আমি বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে নিজের কলেজের ফিসটা তুলে নিতেই পারবো। পুরো গ্রামের মধ্যে শুধু তুমি ইন্টার করনি, নয়তো তুমি জানোই যে আমাদের গ্রামের প্রধান কোনো মা বাবার সন্তানকে পড়ানোর পরামর্শ দেন না। এই গ্রামের যেই মা বাবাই নিজের সন্তানকে পড়ানোর কথা চিন্তা করে, তো প্রধান সব সময় তার কান ভরে দেয়। তোমার মা একদম ঠিক বলছে বাবা। আরে লোকেরা তো শিক্ষার শুধু লাভটাই দেখে, কিন্তু আমাদের গ্রামের প্রধান তো শিক্ষা পেলে নাকি লোকসান হয় এসব বলতে থাকে। বারবার বলে পড়াশোনা করার পরে লোকজন নাকি পাগল হয়ে যায়, সে আর কোনো কাজের থাকে না। পরিশ্রম করার সময় সে সব সময় নাকি ফাঁকি মারে, আর কাজকর্ম করতে নাকি সে লজ্জা পায়। বাবা, আমি চাই যে তুমি এখন তোমার বাবার কাজে সাহায্য করো। তোমার বাবা এখন বুড়ো হয়ে গেছে। তুমি কি মনে করো বলো তো মা? আমি কি চাই না যে বাবা এখন আরাম করে বসুক? কিন্তু তুমি আমাকে বলো যে তোমরা কি চাও, যে আমিও বাবার মতন মজদুরি করব? না মা, আমি একটু অন্যরকম কিছু করতে চাই। এটা বলে শেখর ওখান থেকে চলে গেল। কমলা প্রসাদ নিজের বইয়ের দিকে তাকিয়ে বলল, কোনো ব্যাপার না, ও একটু অন্যরকম কিছু করতে চাইছে, তা এতে তো কোনো ভুল নয়। আমার তো মনে হচ্ছে আমার ছেলে বড় কিছু একটা করবে। পরের দিন শেখর নিজের ব্যাগ প্যাক করে শহরে যাওয়ার জন্য তৈরি হতে থাকলো। কোথায় যাচ্ছ শেখর? আমি শহরে যাচ্ছি মা। শহরে আমার বন্ধু নিতিন থাকে, আমি ওর সাথে ওর বাড়িতেই থেকে যাব। আর ওখানে টিউশন পড়ার জন্য অনেক বাচ্চাও পেয়ে যাব, তাই না? আপনারা দুজন চিন্তা করবেন না, আর যেই সব কিছু ঠিক হয়ে যাবে আমি প্রতি মাসে তোমাদের জন্য মানি অর্ডার পাঠিয়ে দেব। এটা বলে শেখর বাড়ি থেকে বেরিয়ে গেল। শেখর বাস স্টপে পৌঁছেই ছিল, তখনই ওখানে গ্রামের প্রধান হাঁটতে হাঁটতে ওখানে এসে পৌঁছালো। শেখরকে দেখে প্রধান মজা করার ভঙ্গিতে শেখরকে বলল, কি খবর শেখর? তা কোথাও চললে ভাই? আমি শহরে যাচ্ছি প্রধান মশাই। হ্যাঁ, আমি শুনেছি তুমি শহরে গিয়ে নাকি কলেজে পড়াশোনা করতে চাও। আজকালকার নতুন প্রজন্মের বাচ্চাদের মধ্যে লজ্জা নামে কোনো জিনিসই নেই দেখছি। বাবা পরিশ্রম করতে করতে বুড়ো হয়ে গেল, তার পাশে থাকার বদলে শহরে তুমি ফুর্তি করতে যাচ্ছ। আপনি এসব কি আজেবাজে কথা বলছেন? হ্যাঁ, আপনি কি চান বলুন তো? যে আমিও বাবার মতন সারা জীবন মজদুরি করে জীবনটা কাটিয়ে দেব? আমি আমার আগামী দিনের প্রজন্মকে এমন কষ্ট পেতে কখনোই দেব না, বুঝলেন? এটা বলেই শেখর বাসে উঠে গেল। আর কিছুক্ষণের মধ্যেই ও শহরে পৌঁছে গেল। শহরে নিজের বন্ধু নিতিনের কাছে পৌঁছাতেই হঠাৎ নিতিন ওকে দেখে চমকে গেল। কি হয়েছে শেখর, তুই হঠাৎ করে এখানে এলি যে? শেখর সবকিছু নিতিনের কাছে বলল। আমার এটা বলতে একেবারেই ভালো লাগছে না, কিন্তু আমি তোকে সাহায্য করতে পারবো না, কারণ আমার রুম পার্টনার দুদিন পর এখানে চলে আসবে। আরে কোনো ব্যাপার না, আমি এখানে মাটিতে বিছানা পেতে শুয়ে নেব। আর এমনিতেই তুমি আর তোমার রুম পার্টনার তো কলেজে থাকে, তাই না? আমি সকাল আর বিকেলে টিউশন বাচ্চাদেরকে পড়িয়ে দেব, আর তোমাদের সাথে কলেজে চলে যাব ভাই। আই এম সরি শেখর, এগুলো বলতে তো ভালোই লাগে, কিন্তু আসল সত্য হলো যে 3 জন লোক একটা রুমের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে না। তোকে এখান থেকে চলে যেতেই হবে। আর এমনিতেই নিজের মা বাবাকে এইভাবে গ্রামে একা ফেলে রেখে এখানে আসাটা উচিত হয়নি। যা গিয়ে ওদের সাথে মজদুরি কর, যা। শেখর নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল আর ফুটপাতে বসে ভাবতে থাকলো। যদি গ্রামে আবার ফিরে যাই তাহলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে,
আমি একটা জিনিস বুঝতে পারছি না কি করব, কোথায় যাব। শেখর অনেকক্ষণ ধরে গভীর চিন্তায় ডুবেছিল। কিছুক্ষণ পরে একজন বুড়ো ব্যক্তি শেখরের কাছে এসে বলল, অনেকক্ষণ হয়ে গেল আমি দেখছি ফুটপাতে তুমি একা একা বসে রয়েছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। শেখর যখন ওই বুড়োকে দেখল তখন ওর মধ্যে নিজের বাবার ছায়া দেখতে পেল। শেখর সব কথা ওই বুড়ো ব্যক্তিকে বলে দিল যে ও কিভাবে ওর বন্ধু নিতিন ওকে অপমান করে বার করে দিয়েছে। তুমি এটা কেন মনে করছো যে তুমি শুধু পড়াশোনা করেই বড় লোক হতে পারো? হ্যাঁ, আরে আজকাল সময় অনেক পাল্টে গেছে ভাই। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। এটা ঠিক যে শিক্ষার খুব প্রয়োজন রয়েছে, কিন্তু তার থেকেও বড় সত্য হলো যে এই দেশে যত বড় বড় বিজনেসম্যান আর বড় বড় কোম্পানির মালিকরা রয়েছেন তারা সবাই খুব কম পড়াশোনা করেছিল। আমার একটা পিৎজার দোকান রয়েছে, তুমি যদি চাও আমার দোকানে কাজ করতে পারো আর রাত্রে আমার দোকানে থাকতেও পারো, তাহলে তোমাকে আর তোমার গ্রামে ফিরে যেতে হবে না। শেখর ওই বুড়ো ব্যক্তির কথা খুব ভালো লাগলো। ওই দিনের পর থেকে শেখর ওই বুড়ো ব্যক্তির দোকানে ডেলিভারির বয়ের কাজ করতে শুরু করলো। ও সারা দিন পরিশ্রম করে পিৎজার ডেলিভারি করত। আর রাত্রিবেলায় বুড়ো ব্যক্তি যখন দরজা বন্ধ করে চলে যেত তখন শেখর ওর দোকানে বসেই রাতভর পড়াশুনো করত। ধীরে ধীরে শেখর বুঝতে পারল যে পড়াশুনো আর ব্যবসা দুটো আলাদা আলাদা ব্যাপার। একদিন শেখর ওই বুড়ো ব্যক্তিকে বলল, আমি পিৎজা তৈরি করা শিখতে চাই। তা অবশ্যই তোমাকে শেখাবো, তুমি আজ থেকেই রান্নাঘরে কাজ করবে। শেখর কিছুদিনের মধ্যেই খুব সুস্বাদু পিৎজা বানানো শিখে গেল। ওর হাতের বানানো পিৎজা লোকের খুব ভালো লাগতো। শেখর এখন কিছু টাকা বাঁচিয়ে ও নিজের মা বাবাকে মানি অর্ডার করে দিত। হঠাৎ ওই বুড়ো ব্যক্তির মৃত্যু হয়ে গেল। বুড়ো ব্যক্তির মৃত্যুর পরে ওই বুড়ো ব্যক্তির ছেলে শেখরকে বলল, আমি তোমাকে প্রথম থেকেই পছন্দ করতাম না বাবা। জানি না যে তোমার মধ্যে কি দেখতে পেয়েছে যে পুরো দোকানটা তোমাকে উনি দিয়ে দিয়েছেন। তুমি এখান থেকে আসতে পারো। হ্যাঁ, এমন করবেন না। যদি আপনি আমাকে দোকান থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব? আরে তোমার যেখানে ইচ্ছে তুমি যাও, আমি কি করব? আর এমনিতেই তো তুমি পিৎজা বানাতে পারো, যাও গিয়ে অন্য কোথাও পিৎজা বানাও। আর কখনো আমার দোকানের আশেপাশে তুমি ঘুরবে না। যাও, বেরো এখান থেকে। শেখর চুপচাপ নিজের জিনিস গুছিয়ে ওর দোকান থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে ও আবার সেই ফুটপাতে এসে দাঁড়ালো যেখানে ওর প্রথম আলাপ ওই বুড়ো ব্যক্তির সাথে হয়েছিল। আমি হার স্বীকার করে নেব না। আমার হাতের পিৎজা শহরের লোকেদের খুব ভালো লাগে। এমনিতেই অনেক লোক আমাকে বলেছে যে আমার নাকি একটা নিজস্ব দোকান খুলে নেওয়া উচিত। আমি বরং সবার কাছ থেকে একটু সাহায্য চাই। এবার থেকে আমি আমার ব্যবসা নিজের কাছেই কারুর কাছে আমি আর হাত জড়ো করব না। হ্যাঁ, এটা বলেই শেখর ওই প্রত্যেক জায়গায় যেতে থাকলো যেখানে ও পিৎজার ডেলিভারি করত। শেখরের স্বভাবকে দেখে সব লোকেরা ওকে খুব সাহায্য করলো। আর ও কিছুদিনের মধ্যেই শেখর শহরে একটা ছোট্ট দোকান ভাড়াতে নিয়ে তাতে পিৎজা বানাতে শুরু করলো। কিন্তু শেখরের দোকান চলল না, কারণ শহরে ব্র্যান্ডেড পিৎজা খাওয়ার লোকের সংখ্যা অনেক ছিল। শেখর এই দুশ্চিন্তার সাথেই একটা খুব বড় বেকারির সামনে বসেছিল। আর তখনই একজন ব্যক্তির আওয়াজ ওর কানে এসে পৌঁছালো। কে তুমি? আমার নাম শেখর। আপনি কে? আমার নাম মোহনলাল। ওই যে বেকারিটা দেখতে পাচ্ছ, আমি তো অনেকক্ষণ ধরেই দেখছি এই বেকারিটা তো বন্ধ পড়ে রয়েছে। আমার বেকারি রাত্রেতেই স্টার্ট করা হয়। আমার বেকারিতে বড়া পাও খুব ভালো তৈরি হয়, বুঝলে? আচ্ছা, এমনিতে তুমি কি করো? হ্যাঁ, এখন আর আমি আপনাকে কি যে বলি। আমি পিৎজা তৈরি করি। কয়েক সময় আগে আমি ঋণ নিয়ে একটা দোকান খুলেছিলাম, কিন্তু কি জানি কি হয়েছে, আমার পিৎজা কোনো লোক কিনছেই না। কারণ তোমাকে নতুন কিছু তৈরি করতে হবে বাবা। তুমি বড়া পাও পিৎজা ট্রাই করে দেখতে পারো তো। বড়া পাও পিৎজা? এসব কি আজেবাজে কথা বলছেন আপনি? আমি তো প্রথম এইসবের নাম শুনছি। তোমার স্বভাব দেখছি খুবই ভালো বাবা। তোমাকে আমি একটা গোপন কথা বলি। আমি বড়া পাও তৈরি করার অনেকগুলো ধরন জানি, বুঝলে তুমি? অনেক বছর আগে আমি বড়া পাও পিৎজা তৈরি করার বিধি একজন বিদেশির কাছে শিখেছিলাম। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সেই বিধি শেখাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কিরকম শর্ত বাবা? আমার যে বড় পাও পিৎজা বানানোর বিধি রয়েছে তার জন্য তোমাকে শুধু আমার বেকারি থেকেই তোমাকে বড়া পাও কিনতে হবে। কিন্তু আমার কাছে আপনার কাছ থেকে বড়া পাও কেনার পয়সা নেই তো। কোনো ব্যাপার না,
আমি তোমাকে ধার দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু এটাতে কি গ্যারান্টি রয়েছে যে বড়া পাও পিৎজা বিক্রি হবেই হবে? অবশ্যই বিক্রি হবে, আর দেখতে দেখতে তোমার দিন পাল্টে যাবে ভাই। এটা বলে মোহনলাল শেখরকে বেকারির ভেতরে নিয়ে গেল, কিন্তু শেখর দেখলো যে বেকারি ভেতর থেকে খুব বড় হয়েছিল আর ওখানে একজন মজদুরও কাজ করছিল না, শুধু মেশিনই কাজ করছিল যেটা অটোমেটিক ভাবে বড়া পাও তৈরি করছিল। বাবা এখানে তো কোনো শ্রমিকও নেই, আর এত বড় মেশিনের শব্দ তো বাইরে থেকে শোনাই যাচ্ছে না। এটা হলো অটোমেটিক মেশিন বাবা, কিছু সময় পরে তুমি সব বুঝে যাবে। মোহনলাল বেকারির ভেতরে শেখরকে বড়া পাও বানানোর নিয়ম বোঝাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই শেখর বুঝে গেল। শেখর অনেকগুলো বড়া পাও নিয়ে নিজের দোকানে গেল আর সকাল অবধি ও বড়া পাও পিৎজা তৈরি করে রাখলো, যার সুগন্ধ দূর দূর অবধি পৌঁছাচ্ছিল। একটা বাইক আরোহী ওখানে পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎই শেখরের দোকানের সামনে বাইক দাঁড় করিয়ে দোকানে গেল। এখানে তো খুব সুগন্ধ পাওয়া যাচ্ছে। এটা হলো বড়া পাও পিৎজার সুগন্ধ। আমি তো এই ধরনের পিৎজার ব্যাপারে প্রথমবার শুনছি। কই দাও দেখি, আমাকে একবার টেস্ট করাও দেখি তো। শেখর একটা বড়া পাও পিৎজা ওকে দিয়ে দিল। ও পিৎজা খেয়ে ওই যুবক খুব আনন্দে উৎসাহিত হয়ে গেল। বিশ্বাস করো, পিৎজা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এত সুন্দর পিৎজা এর আগে আমি কখনো খাইনি। এটা হলো বড়া পাও পিৎজা। আপনার কি ভালো লেগেছে? আমার খুব ভালো লেগেছে। আমি হলাম নিউজ রিপোর্টার, তোমার এই বড়া পাও পিৎজার প্রশংসা আমি টিভিতে অবশ্যই করব। এটা বলেই ওখান থেকে চলে গেল। কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে শেখরের বড়া পাও পিৎজা প্রসিদ্ধ হতে থাকলো। এখন শেখর নিজের জন্য একটা খুব বড় বাড়ি শহরে নিয়ে নিয়েছিল। শেখর এখন MBA কমপ্লিট করে নিয়েছিল, কিন্তু এখন ওর পুরো ধ্যান নিজের বড়া পাও বিজনেসের উপরে ছিল। কিছুদিন পরে কোম্পানির মালিক শেখরকে এসে বলল, আমার নাম হলো এডওয়ার্ড, আমি আমেরিকাতে থাকি। আমি তোমার বড়া পাও পিৎজার প্রশংসা অনেক শুনেছি। আমি চাই আজ থেকে তুমি তোমার বড়া পাও পিৎজার ব্রাঞ্চ আমেরিকাতেও খোলো। আর আসল সত্য হলো যেটাই, আমি তোমার সাথে পার্টনারশিপ করতে চাই। এ তো আমার জন্য খুবই খুশির খবর। শেখর এডওয়ার্ডের সাথে পার্টনারশিপ করে দেখতে দেখতে শেখর বড়া পাওয়ার পিৎজা ওয়ার্ল্ডে ফেমাস হয়ে গেল। কিছুদিনের মধ্যেই শেখর বেস্ট বিজনেসম্যানের অ্যাওয়ার্ড পেল। ওই অ্যাওয়ার্ড পাওয়ার খুশিতে শেখরের মা বাবা গ্রামের প্রধানের সাথে শেখরের কাছে এসে পৌঁছালো। আমার শুরু থেকে বিশ্বাস ছিল যে তুমি কিছু আলাদা আর বড় কিছু করবে। আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে তুমি এত বড় হয়ে গেছো বাবা। তোমার বাবা একদম ঠিক বলছে বাবা। আমি খুবই খুশি যে ওই রাতে তুমি আমার কথা শোনোনি। যদি তুমি আমার কথা শুনতে তাহলে তুমি তোমার বাবার মতোই একটা মজদুর থাকতে। আমায় ক্ষমা করে দাও শেখর। আমি বুঝে গেছি যে যদি প্রতিভার সাথে শিক্ষাও জুড়ে যায় তাহলে তার মোকাবিলা আর কেউ করতে পারবে না। তুমি শুধু না, আমাদের গ্রামের, আমাদের দেশের নামও অনেক উজ্জ্বল করেছো। তোমাকে নিয়ে আমার গর্ব হয়। শেখর প্রধান আর নিজের মা বাবাকে বলল, আমার এই সফলতার পেছনে আমার মিত্র মোহনলাল বাবু আছেন। উনি যদি ওনার বেকারি থেকে আমাকে বড়া পাও না দিতেন তাহলে আমি হয়তো এত বড় মানুষ কোনোদিনও হতাম না। আজও ওনার বেকারি থেকে পাওয়া বড়া পাও আমাদের কোম্পানিতে আসে। তাহলে তো তোমাকে ওনাকে ধন্যবাদ জানাতে হবে বাবা। আপনার এখানে আসার আগে তো ওনার কাছেই যেতে চাইছিলাম। তাহলে যাও বাবা, শুভ কাজে দেরি করো না তুমি। শেখর নিজের গাড়িতে ওই বেকারির কাছে পৌঁছালো। ও অনেক দিন পরে ওই বেকারির কাছে এলো। মোহনলাল অনেক দিন ধরে শেখরের কাছে পেমেন্টও চায়নি, কিন্তু শেখর দেখলো ওই বেকারির কাছে কেউই ছিল না। ওই বেকারি বন্ধ হয়েছিল। শেখর অবাক হয়ে ওই বন্ধ হয়ে যাওয়া বেকারির দিকে তাকিয়ে থাকলো। আর তখনই একজন ব্যক্তির আওয়াজ ওর কানে এলো। কে দেখছো? আমার নাম শেখর। এমনিতে এই সময়ে মোহনলাল বাবু বেকারির সামনেই তো থাকেন, কিন্তু জানি না ওনার বেকারিটা তো বন্ধ রয়েছে। এসব তুমি কি আজেবাজে কথা বলছো? এই বেকারিটা তো কত বছর হয়ে গেল বন্ধ হয়ে রয়েছে। আর যে মোহনলাল বাবুর কথা তুমি বলছো সে তো অনেক বছর আগে এখানে থাকতেন। কি বলতে চাইছেন আপনি? আরে মোহনলাল বাবু 1950-এর দশকে এই বেকারির মালিক ছিলেন। আপনি কে? আরে আমি সাফ সাফাই করা একজন কর্মচারী গো। এটা বলতেই ওই ব্যক্তি চেক বার করে শেখরকে দিল। কয়েক মাস হয়ে গেল এই চেকটা আমি দেখছি যেখানে পড়ে রয়েছে। এখানে কোনো শেখর নামের মানুষের সিগনেচার রয়েছে। তা তুমি কি সেই মানুষ নাকি? হ্যাঁ, সেই আমি। আরে তোমার কি মাথাটা ঠিক আছে? তুমি এমন একজন মানুষের নামে চেক কেটে ফেলে দিচ্ছ যে পৃথিবী থেকে 70-80 বছর আগেই চলে গেছেন। এটা বলেই ও চলে গেল। শেখর এখন সব ব্যাপার বুঝে গেছিল। ও বুঝেছিল যে হয়তো সেই বড়া পাও, যেই বড়া পাওয়ের ও পিৎজা বানাচ্ছিল সেটা চমৎকারই ছিল,
শেখর হাসতে হাসতে চুপচাপ ওখান থেকে চলে গেল, কিন্তু ও এখনো বড়া পাও পিৎজা বানানোর জন্য প্রসিদ্ধ ছিল।